লিভারটা হচ্ছে একটা সভ্যতা, নিজে একটা সভ্যতা, হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতার মতন। আসলে লিভারকে যুগ যুগ ধরে আমরা ভেবে এসেছি আত্মার আশ্রয়। হেপাটাইটিস হচ্ছে লিভারের কোষ ভালো নেই, তার মন ভালো নেই, শরীর ভালো নেই। হেপাটাইটিস হলে এরকম একজনকে এক ঘরে করে দিতে হবে, তার এঁঠো খাওয়া যাবে না? ভুল ভুল, সবই ভুল। ওই এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল। হেপাটাইটিস তো আইসক্রিমের মতন গলে যায়, এত ভালো ওষুধ বেরিয়েছে। সব থেকে ভয়ানক কোনটা? ভুঁড়িতে যা লিভারের ক্ষতি করে, অ্যালকোহল যা লিভারের ক্ষতি করে, হেপাটাইটিস বি তার থেকে বেশি কিছু করে না। কোন কোন বিষয়গুলো দেখলে সতর্ক হবে? অসুখ আছে কিনা খোঁজার কোনো মানে হয় না, জীবনটাকে জীবাশ্ম নাই বা করলাম। সবকিছু ভুলে আমরা আমাদের জীবনযাপনে নানা রকম জিনিসকে ঢুকিয়েছি, সেটা মদ্যপান থেকে শুরু করে। আপনাকে বুঝে নিতে হবে, স্মোকিং এর সময় আপনি মুখে আগুন দিচ্ছেন নিজের। গ্যাস অম্বলের সমস্যা নিয়ে সবাই ভাবে যে লিভারটা গেছে। ওষুধ বাতিক এবং লিভার বাতিক থেকে বেরোনোটা ভীষণ জরুরি। না খাওয়াটা হচ্ছে অলংকার। আমরা যাদের রোগা বলি, প্যাংলা বলি, তারা হচ্ছে সমাজের ঐশ্বর্য। লিভার আমাদের শরীরের অন্যতম একটি অঙ্গ। ফ্যাটি লিভার, লিভার সিরোসিস কিংবা ক্যান্সার, এই নিয়ে আমরা অনেক আলোচনা করি, কিন্তু এমন একটি অসুখ আছে যেটাকে নিয়ে ভয় এবং কিছু অন্ধবিশ্বাস নিয়েই আমরা বেশি ভাবিত। আমি হেপাটাইটিসের কথা বলছি। অনেকে মনে করেন হেপাটাইটিস হলে হয়তো সেই অসুখ একজনের থেকে অন্যজনের কাছে সহজে ছড়িয়ে পড়ে, কিংবা হেপাটাইটিস হলে গর্ভধারণ, সন্তানের জন্ম দেওয়া সবকিছুই আর সম্ভব হয় না। কিন্তু না, হেপাটাইটিস নিয়ে ভুল ভাঙন এবং সর্বোপরি লিভারের যত্ন কিভাবে নেবেন তাই নিয়ে আলোচনা করতেই আজ দ্য ওয়াল আরোগ্যর নতুন হেলথ টকে আমি জিনিয়া, আমার সঙ্গে রয়েছে এই শহরের অন্যতম গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর অভিজিৎ চৌধুরী। ওয়েলকাম ডাক্তারবাবু। থ্যাংক ইউ। লিভার সিরোসিস, ফ্যাটি লিভার, এগুলো নিয়ে তো আমরা অনেক আলোচনা করি, অনেকেই কিছুটা হলেও জানে, কিন্তু হেপাটাইটিস হলে ঠিক কি হয় লিভারে? দেখুন, লিভার হচ্ছে একটা বড় বড় নৌকা, জাহাজ এরকম একটা, যেটা সারাদিন নৌকা বায়, সমুদ্রে সাঁতার দেয়, আমাদের শরীরটাকে জাগিয়ে রাখে, নিজে জেগে থাকে। ওই যে কেউ কেউ বলে এটা রান্নাঘর, কেউ কেউ বলে প্রহরী, অর্থাৎ সারাদিন জেগে থাকে এবং কাজ করে। এবং কাজ করে বলেই আমরা ভাবি, আমরা চলি। কেউ কেউ ভাবেন আমাদের গায়ের রং যেরকম, গায়ের রংটাও যেন লিভারের ঔজ্জ্বল্যের থেকে আসে। এই সব মানুষের মনে প্রচুর ভাবনা আছে। আসলে লিভারকে যুগ যুগ ধরে আমরা ভেবে এসেছি আত্মার আশ্রয়। তো এই যে আত্মার আশ্রয়, তার থেকেই কিন্তু আমাদের ভাবনায় যখনই আমাদের শরীরের কিছু খারাপ হয় আমরা ভাবতে শুরু করি যে লিভারটা বোধহয় খারাপ। ওই ছোটবেলা ঠাকুমা বলতেন পিত্তি পড়েছে, কিছু শরীর খারাপ হলেই বলতো পিত্তি পড়েছে, পিত্তি তো লিভারেই তৈরি হয়। তো এটা যেরকম সত্যি যে লিভার প্রচুর কাজ করে এবং শরীরকে ভালো রাখার জন্য প্রচুর কাজ করে, ঠিক সেরকম ওই ব্যাংকে যখন ডাকাত পড়ে তখন যেরকম প্রহরীকে সবার আগে আহত করে, ঠিক সেরকম ভাবেই শরীরে যখন বাইরে থেকে কোনো অসুখ এসে প্রবেশ করে তার প্রথম প্রহরী হয়ে লিভারে গিয়ে আসে। এবং এই কাজে লিভার যখন শরীরকে রক্ষা করতে যায়, সেই কাজে মাঝে মাঝে লিভার আহত হয়ে পড়ে। তো এই যে লিভারের মধ্যে, লিভারটা হচ্ছে একটা সভ্যতা, নিজে একটা সভ্যতা, হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতার মতন। অনেকগুলো ঘরে প্রকোষ্ঠ লিভারের মধ্যে থাকে, এক একটা প্রকোষ্ঠের নাম হচ্ছে সেল, যাকে আমরা বলি। তো এরকম মিলিয়ন কত সেল নিয়ে লিভারের গোটা যে আয়ত, যে মেটে কালারের, যে লিভারের নাম তো মেটে, তো এবং আমাকে অনেকে আদর করে মেটের ডাক্তার বলে। তো তো এই যে লিভারের মেটে রং, এই মেটে রঙের যে আকারটা, তার মধ্যে কিন্তু লুকিয়ে থাকে অসংখ্য মৌমাছির বাড়ির মতন কোষ। এবার হচ্ছে এই কোষগুলো যখন বাইরের কোনো শত্রু দিয়ে আক্রান্ত হয় তখন তার থেকে ধোঁয়া বেরোয়। আচ্ছা, কারণ তার ভেতরে ধুক ধুক করে আগুন জ্বলতে শুরু করে, ক্ষতিকারক দিক এগুলো। তো এই যে ধোঁয়া, এই ধোঁয়া যখনই বেরোয় তখনই আমরা ভাবতে শুরু করি যে আমাদের শরীরে কোনো গন্ডগোল হয়েছে। এটাকেই বলে হেপাটাইটিস। হেপাটাইটিস হচ্ছে লিভারের, হেপাটাইটিস শব্দটা ব্যবহৃত হয় লিভারের প্রদাহ ইঙ্গিত করতে। তো সেই প্রদাহটা বহু কারণে হতে পারে। যেমন কেউ অ্যালকোহল খেলেও তার সেই প্রদাহ হতে পারে, কোনো ভাইরাস এসে তা আক্রমণ করলে সেটাতেও প্রদাহ হতে পারে, আরো অনেক ব্যাকটেরিয়া আছে তা আক্রমণ করলেও হতে পারে, মোটা হলে লিভারের কোষ আক্রান্ত হতে পারে ইত্যাদি। তো এই সব কিছুকেই বড় করে বলতে গেলে
হেপাটাইটিস বলে। অর্থাৎ হেপাটাইটিস হচ্ছে লিভারের কোষ ভালো নেই, তার মন ভালো নেই, শরীর ভালো নেই। আচ্ছা আচ্ছা, সত্যি কি হেপাটাইটিস হলে এরকম একজনকে এক ঘরে করে দিতে হবে, তার এঁঠো খাওয়া যাবে না, না, ছোঁয়াচে একটা অসুখ? না, এইটা তো ওই বিজ্ঞান আমাদের কাছে কি রূপে আসে সেটা আপনার মনের আধার কতটা তার উপর নির্ভর করে এবং সমাজের আধারের উপরও নির্ভর করে। তো আমরা বহু ক্ষেত্রেই বিজ্ঞানের থেকে বৈজ্ঞানিক কুসংস্কারে বেশি আলোড়িত হই, এগুলোকে আমি বলি বৈজ্ঞানিক কুসংস্কার। আপনি যে প্রশ্নটা অবতারণা করলেন, এটা নিয়ে 28শে জুলাই সারা পৃথিবীতে আলোড়িত হবে। অর্থাৎ কিনা কেন হেপাটাইটিস বি আর সি এ দুটো নিয়েই আমরা বেশি ভাবি। এই দুটো ভাইরাস শরীরের মধ্যে এসে বাসা বাঁধে। আর হেপাটাইটিস বি যাদের শরীরে দেখা যায়, ভারতবর্ষে এখনো 2% মানুষের শরীরে হেপাটাইটিস বি আছে, যদি হঠাৎ করে টেস্ট করে দেখা যায়, টেস্ট করে দেখা উচিত। কিন্তু তার মানে মাতলামো করার কোনো মানে হয় না। এবং এই মাতলামির দৃষ্টিভঙ্গি থেকেই যখনই কারোর শরীরে হেপাটাইটিস বি দেখা গেল, অমনি আমরা বলতে শুরু করলাম গেল 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 গেল, মানুষ এক্ষুনি যেন মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এগুলো ভুল, ভুল, সবই ভুল। ওই এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল। অর্থাৎ আমাদের ভাবনার মধ্যে এমন কতগুলো বদ্ধমূল ভুল ধারণা আছে। এবং অত্যন্ত দুঃখের যে স্বাস্থ্য সংশ্লিষ্ট আমরা চিকিৎসকরা, চিকিৎসা কর্মীরা, আমরাও বহু এরকম ভুল ধারণার বশবর্তী হয়ে যখনই কোনো হেপাটাইটিস বি আক্রান্ত মানুষ, আক্রান্ত শব্দটাকে বলতেও আমার দুঃখ হয়, কারণ এটাকে আমি বলি অনেকটা শুয়োপোকার মতন, কারুর কারুর ক্ষেত্রে শরীর খারাপ করে। এটা আমি বলছি না যে এটাকে লাইট করে নেওয়া উচিত, কিন্তু তার মানে হেপাটাইটিস বি হলো আর মানুষটাকে বলা হলো, মানে মেয়েদের ক্ষেত্রে যেটা ঘটে কি জানেন তো, মেয়েদের ক্ষেত্রে বলা হয় শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি চলে যাও, যেন বাপের বাড়িতে কোনো অসুখ হয় না। এটা আমাদের দেশ তো, মানে এটাও শুনতে হয়। এবং থালা বাটি আলাদা করা। ইভেন আমি দেখেছি আমার চিকিৎসক জীবনে একটি ছেলে মেয়ের সম্পর্ক পর্যন্ত ভেঙে গেছে, মানে বহু এরকম আমি আমার অভিজ্ঞতা আছে। গর্ভবতী মায়েদের বলা হয়েছে তোমার পেটের বাচ্চাটিও ভাইরাস নিয়ে জন্মাতে পারে, অতএব তোমার বাচ্চাটিকে অ্যাবর্ট করাটা বোধহয় সুনির্দিষ্ট পদক্ষেপ। এগুলো অপবিজ্ঞান। আমি এই কথাটাই আমাদের হেপাটাইটিস ডের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, হেপাটাইটিস ডেতে দাঁড়িয়ে আমাদের এই যে অপবৈজ্ঞানিক ভাবনা নিয়ে আমরা প্রতিদিনের পথ চলি, এগুলোকে সরানো দরকার। হেপাটাইটিস বি সুখের নয়, কিন্তু আবারও বলছি এটা যতটা শরীরের অসুখ তার থেকে অনেক বেশি আমরা মানুষটাকে মনের অসুখে আক্রান্ত করি। কারণ একজন ভাইরাস যতজনের হেপাটাইটিস বি শরীরে থাকে তার মধ্যে একটা অংশের, মানে ধরুন 100 জন থাকলে পরে যদি আমরা 100 জনকে ফলো করি, তার মধ্যে খুব বেশি হলে 15%-এর কোনো না কোনো লিভার অসুখ বহুদিন ধরে চলে গেলে হবে। তার মানে কি? তার মানে 85 ভাগের কোনো লিভারের অসুখ কোনোদিন হবে না। এবার হচ্ছে এই 85 ভাগও কিন্তু সেই বলির পাঁঠার মতন প্রতিদিন পশ্চিম দিগন্তে চোখ মেলে দাঁড়িয়ে থাকে, যেন আমার জীবনে কবে সেই অন্ধকার নেমে আসবে। এবং আমরা প্রতিদিন গান গাই, আধার আমার ভালো লাগে, আলো দিয়ে ভরিও না আমার আকাশ। তো এই যে আধার আমার ভালো লাগা, সভ্যতা, ভাবনা, বিজ্ঞানের ভাবনা, আরো অত্যাচার হচ্ছে কি জানেন, এখন ওই ইন্টারনেটে আমরা প্রায়ই বিজ্ঞান চর্চা করার জন্য ঢুকে যাই, সবাই ঢুকে যাই। আর ইন্টারনেটে ঢুকলেই আমরা সব দেখবেন যত নেগেটিভ থটস, যত ভয়ানক ভয়ানক থটস, অর্থাৎ একটা অসুখের যে নেগেটিভ ভাবনাগুলো, সেই ভাবনাগুলোই মানুষের সামনে উপস্থাপিত করা হয়। অসুখের, দেখুন অবভিয়াসলি এটা অসুখ, এটা সুখ তো নয়, সেটা তো আমি জানি, কিন্তু আমি কত গভীর বিপদে আছি সেটা মাপার জন্য আমি যদি এদিকে হাত বাড়াই, ওদিকে হাত বাড়াই, আমি মাপতে শুরু করি, 10 জন ডাক্তারের কাছে ঘুরে বেড়াই, 10টা ওপিনিয়ন মার্কেটিং করে বেড়াই, তাহলে পরে কিন্তু আহত হওয়ার সম্ভাবনা বেশি আলো পাওয়ার থেকে। কাজে আমাদের খুব পরিষ্কার হওয়া দরকার যে এই যে হেপাটাইটিস বি কাউকে দেখা গেল, মানে আমি এই কথাগুলো ভীষণ রকমের দুঃখের অভিজ্ঞতার থেকে বলছি জানেন। আমাদের কাছে যখন কেউ হেপাটাইটিস বি ধরা পড়েছে তার শরীরে, আমাদের কাছে যখন আমাদের ডাক্তারদের চেম্বারে আসেন, তখন তারা শব্দটাও মুখ দিয়ে বার করতে পারেন না, এতটাই মানসিকভাবে তারা আহত হয়ে থাকেন এবং তারা অবনত হয়ে থাকেন এবং চারপাশে তাকান যেন কেউ শুনে ফেলছে। কারণ ও তো ওই সমাজে, ও যখন রাস্তায় পথ হাঁটছে তখন তাকে এও ভাবতে হয়েছে
হয়েছে যে লোকে বলছে দেখ ওই লোকটার হেপাটাইটিস বি হয়েছে, অর্থাৎ ইটস এ স্টিগমা ইন দ্য সোসাইটি। এর পেছনে কোনো বিজ্ঞান নেই। আবারও বলছি, হেপাটাইটিস বি 2026 সালে ভেরি মাচ ট্রিটেবল। হেপাটাইটিস সি তো আইসক্রিমের মতন গলে যায়, এত ভালো ওষুধ বেরিয়েছে। তো হেপাটাইটিস বির অত শক্তিশালী ওষুধ না হলেও মানুষটাকে ভালো রাখার জন্য যথেষ্ট ওষুধ আছে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তাড়াতাড়ি ধরতে হবে, পরিচ্ছন্ন ভাবনায় আলোকিত হয়ে আমাদের সমস্যাটাকে ডিল করতে হবে। সেটা না করে আমি যদি মানুষটাকে সমাজ বিচ্ছিন্ন একটা দ্বীপের মধ্যে নিয়ে গিয়ে ফেলি যে চিকিৎসককে দেখাবে না, মানুষ দেখলে পালিয়ে যাবে, যেটা বহু ক্ষেত্রে ঘটে থাকে। এবং হচ্ছে এই যে কারুর পেটে বাচ্চা এসছে আর সেই মাটি হেপাটাইটিস বি ধরা পড়েছে, অমনি তাকে আমি গম্ভীর হয়ে বলতে শুরু করলাম তোমার জীবনে ভয়ঙ্কর দুর্যোগ, চারিদিকে আকাশে মেঘের ঘন ঘটা, তোমার পেটের বাচ্চাটিরও হেপাটাইটিস বি হতে পারে। এর মতন পাপ আর কিছু হয় না। আবারও বলছি, এটা পাপ। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও বলছি 2026 সালে বাচ্চার মা যদি হেপাটাইটিস হয়েও থাকে, বাচ্চার যাতে না হয় সেটা বন্ধ করার জন্য যথেষ্ট আমাদের চিকিৎসা পদ্ধতি আছে, ভ্যাকসিন আছে, ওষুধ আছে। হেপাটাইটিস বি মায়ের থেকে বাচ্চার যদি ডিটেক্টেড হয় তাহলে থাকে না। সুতরাং আমার কাজ কি? আর্লি ডিটেকশন করা, তাড়াতাড়ি ধরা, এবং সে যাতে লুকিয়ে চুপিয়ে না থাকে তার জন্য এই যে সামাজিক অন্ধকার, এই সামাজিক অন্ধকারের থেকে তাকে টেনে হিঁচড়ে বার করা, তাকে বলা তুই বুক চিতিয়ে বল তোর হেপাটাইটিস বি হয়েছে। তাতে কি হয়েছে? হেপাটাইটিস বি হওয়াটা ভুঁড়ি হওয়ার থেকে পাপ নয়। ভুঁড়ি হওয়ার থেকে, আবারও বলছি, ভুঁড়িতে যা লিভারের ক্ষতি করে, অ্যালকোহল যা লিভারের ক্ষতি করে, হেপাটাইটিস বি তার থেকে বেশি কিছু করে না। কিন্তু ভুঁড়ি আক্রান্ত আবারও বলছি, যে মানুষটি তিনি মনে করেন তিনি স্বাস্থ্যবান অথবা স্বাস্থ্যবতী, কারণ আমাদের সোসাইটিতে ওনাদের হেলদি বলা হয়। আদৌ যে ওনারা হেলদি নন, আনহেলদি, সেই ভাবনাটা এখন আমাদের সমাজে গড়ে ওঠেনি। এই মুহূর্তে দাঁড়িয়ে সারা পৃথিবী রিল করছে, কাঁপছে স্থূলতার উপদ্রবে। তো কাজেই আমাদের ভাবনাগুলো না এমন ডিস্টর্টেড হয়ে থাকে যে ওই হেপাটাইটিস সি হলো, জানিস তো ওর বাড়িতে হেপাটাইটিস বি ধরা পড়েছে, জানিস তো আবার আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় ও যাচ্ছে, ওর হেপাটাইটিস বি হচ্ছে। এগুলো অন্যায়, সামাজিক অন্যায়। আমাদের ভাবনাটাকে পরিচ্ছন্ন করে বুঝতে হবে ওষুধ আছে, তাড়াতাড়ি ধরা পড়া দরকার, ভ্যাকসিন আছে, ভ্যাকসিন দিতে হবে যাকে প্রয়োজন তাকে। গর্ভবতী মা সম্পূর্ণ সুন্দর সুস্থ বাচ্চার জন্ম দেবে, সেই বার্তাটাকে প্রতিটা অবস্টেটিশিয়ান, প্রতিটা নার্স, প্রতিটা স্বাস্থ্যকর্মীকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমাকে তো পৌঁছতে হবেই। আমি এই কথাটা যখন সবার সামনে বলছি তখন আমি নিজেকেও বলছি, কারণ এই যে ধরুন একটা বিজ্ঞানের বিকৃতি নিয়ে মানুষকে অত্যাচার করার কোনো অধিকার আমার নেই। না, এই প্রসঙ্গেই আমি আবার আসছি যে হেপাটাইটিসের তো অনেক ধরন রয়েছে। তার মধ্যে সাধারণ যে জন্ডিস হয় আমাদের, সেটাও এক ধরনের হেপাটাইটিস। এই যে বিভিন্ন ধরন এবং সব থেকে ভয়ানক কোনটা এবং কিভাবে ছড়ায় এই আপনার এই ভয়ানক শব্দটাকেই আমি ছাড়তে বলবো। কারণ আমরা জানেন তো এই অসুখের ভয়াবহত্ব এইটা করতে গিয়ে না অসুখগুলোকে মহিয়ান করে তুলি। অসুখ নিয়ে মাতলামি তৈরি হয় সমাজে। অসুখ মাতলামি করার জিনিস নয়। অসুখ সত্যি সত্যি গুরুত্ব দেওয়া দরকার, কিন্তু মাতলামি করার কোনো মানে হয় না। আর আমরা স্বাস্থ্য সচেতনতার নামে চারিদিকে অসুখ সচেতনতা এবং অসুখ ভীরুতার চর্চা করে থাকি। কাজেই আপনি যে প্রশ্নটা বলছিলেন, জন্ডিস হচ্ছে হেপাটাইটিসেরই একটি লক্ষণ। জন্ডিস একটি লক্ষণ মাত্র। যতজনের শরীরে ভাইরাস ঢোকে অথবা অ্যালকোহল খান, এর প্রতিটাই তো হেপাটাইটিস করে, অথবা যাদের বড় বড় ভুঁড়ি আছে তাদের সবারই কিন্তু শরীরে যে প্রদাহ চলে তারই একটা ফলশ্রুতি হচ্ছে জন্ডিস। জন্ডিস সবার হয় না। 100 জনের ইনফ্লামেশন হলে পরে হয়তো 5 জনের জন্ডিস হয়। জন্ডিস হলে তো ধরা পড়ে গেল, কিন্তু অধরা পড়া বহু মানুষ থাকে। এবার হচ্ছে যে ভাইরাসগুলো আমাদের লিভারের মধ্যে ঢোকে তার মধ্যে চিন্তার, আমি ভয়াবহ বলবো না, একটু চিন্তার অশান্তির হচ্ছে হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি। কারণ এগুলো শরীরের মধ্যে একবার ঢুকলে পরে সহজে বেরোতে চায় না। শরীরের সঙ্গে তাদের প্রতিনিয়ত লড়াই চলে। ওই ভাইরাসটা চেষ্টা করে শরীরের মধ্যে বসে থাকতে, আর শরীর তার যে ইমিউন সিস্টেম, প্রতিরোধী ক্ষমতা, তাই দিয়ে টি সেল দিয়ে বার করে ভাইরাসটাকে বের করে দিতে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ভাইরাস যদি সফল হয়, যে ক্ষেত্রে বহু ক্ষেত্রে সফল হয়ে যায়, সে শরীরের মধ্যে দানা বাঁধে, যার ফলে বাচ্চাদের শরীরে যদি ঢোকে, বাচ্চা অবস্থায় less than 5 years যদি ঢোকে, তাহলে তো তাড়াতাড়ি বাসা বাঁধতে পারে, কারণ ইমিউন সিস্টেম ভালো ডেভেলপ হয়। এই জন্য আমাদের দেশের যে ভ্যাকসিন শিডিউল আছে, তাদের প্রতিটা বাচ্চার ভ্যাকসিন পাওয়ার কথা, হেপাটাইটিস বির ভ্যাকসিন, এবং সেটা পাওয়া যায়।
সেই ভ্যাকসিনটা নেওয়া থাকলে কি আর কোনোদিনই হেপাটাইটিস আক্রান্ত সে হবে না, এটা ধরে বলা নিতে যায়? হবে না, আচ্ছা। ধরে নিতে হবে না, তার হেপাটাইটিস বি হবে না। এবং এ ব্যাপারে তাইওয়ান হচ্ছে সারা পৃথিবীর পথপ্রদর্শক। তারা 10% পপুলেশন প্রিভ্যালেন্স থেকে লেস দেন 0.5% পপুলেশন প্রিভ্যালেন্সে নিয়ে এসছে বাই ভ্যাকসিনেশন। এভরি চাইল্ড বর্ন তাকে ভ্যাকসিন দিতে হবে। সুতরাং আমাদের দেশে ওটা চালু হয়েছে, ইমপ্লিমেন্টেশনটা আরেকটু জোরদার করা দরকার। এবার কারুর শরীরে হেপাটাইটিস বি ধরা পড়লে তার বাড়ির লোকজন তাদেরকেও ভ্যাকসিন দেওয়া দরকার। সব থেকে দুঃখের কি জানেন, এই যে ভ্যাকসিন যেগুলো আছে আমরা যখন আলোচনা করছি এই মুহূর্তে, আবারও বলছি, সামাজিক অজ্ঞতা এবং সামাজিক অন্ধকারই সব থেকে বড় এই মুহূর্তে হেপাটাইটিস চিকিৎসা বা হেপাটাইটিসের ক্ষেত্রে প্রতিবন্ধক। আমি যে বললাম যে প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ হয়, একজনের হেপাটাইটিস ধরা পড়েছে, আমি আমার নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার থেকে বলছি, এরকম রোগীদের আমরা দেখতে হয়। এর পাশাপাশি এরকমও ঘটে, ধরুন একটি বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে, সে হেপাটাইটিস বি তার শরীরে ধরা পড়েছে এবং তার চিকিৎসার কোনো দরকার নেই, ইনঅ্যাক্টিভ স্টেট বলি, অর্থাৎ কিনা তার শরীরে ভাইরাস কোনো ক্ষতি করছে না কিন্তু গাপটি মেরে বসে আছে। কিন্তু সে ভয় পায়, তাকে বলা হয় তুমি বিয়ে করবে না, কারণ তুমি বিয়ে করতে গেলে সরাবে। ভাবুন তো, এই যে তার মানস পটে এটা কত বড় অপরাধ, এই অপরাধ আমরা বিজ্ঞানের আলো নিয়ে তার সামনে নিয়ে আসছি, এবং এর মতো অপরাধ আর কিছু হয় না। আবারও জোর দিয়ে বলতে চাই, প্রত্যেক হেপাটাইটিস বি আক্রান্তের বিয়ে করার অধিকার আছে এবং তাকে করতে হবে, এবং তাকে ঠিক মতো ভাবে অ্যাসেস করে নিতে হবে যে এটা আমাদের, এটা আরো 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 দুঃখের কি জানেন, যত বেশি শিক্ষা না তত বেশি এই অজ্ঞতাগুলো বেশি প্রকট। অর্থাৎ প্রচলিত শিক্ষা, আমরা তো শিক্ষিত, আপনি আমি দুজনেই নাকি অনেক ডিগ্রিধারী, আর আমি দেখেছি এই ডিগ্রিধারীরাই আরো বেশি এই প্রশ্নগুলো নিয়ে আসেন এবং তারা বলেন না আপনি এই বলছেন, অমুকের মধ্যে অমুক সাইটে আমি এই দেখেছি, অমুক সাইটে এই, কিন্তু এগুলোকে মেকানিক্যালি নিয়ে এসে কোনো মানে হয় না, এগুলোকে ঠিক মতো পার্সপেক্টিভে প্লেস করতে হয়। অর্থাৎ আবারও বলছি, হেপাটাইটিস বি হয়েছে, সতর্ক হতে হবে, কিন্তু হেপাটাইটিস বি হয়েছে মানেই সে অচ্ছুত, তাকে বিয়ে দেওয়া যাবে না, মেয়েটির বাচ্চা হওয়া যাবে না, তাকে থালা বাটি আলাদা করে দাও, ঘরের কোনায় মেয়েটাকে, ছেলেটাকে মেয়েটাকে রেখে দাও, বিছানা আলাদা করে দাও, এই যে অপরাধ গুলো, এই অপরাধগুলোর কোনো বিজ্ঞান নেই। সুতরাং ভয়ানক বলে কিছু নেই, কিন্তু গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি, কারণ তারা শরীরের মধ্যে দীর্ঘকালীন থাকে, এরা লং স্ট্যান্ডিং অসুখও করতে পারে কারুর মধ্যে। সেই জন্য সতর্ক থাকা দরকার, মাঝে মধ্যে ডাক্তার দেখানো দরকার, চিকিৎসা করা দরকার। মানে যাদের ধরুন কোনো লক্ষণ দেখা যায়নি তাদের শরীরেও তো থাকতে পারে এই ভাইরাস, তো সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো দেখলে সতর্ক হবে, নাহলে তো সেই ঠিক একদম লাস্ট স্টেজে গিয়ে কিংবা একটা বাজে পরিস্থিতিতে গিয়ে জানতে পারবে। না, ঠিকই আপনি যে প্রশ্নের অবতারণা করলেন এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সমস্যার হচ্ছে যে লক্ষণটা না হেপাটাইটিসের ক্ষেত্রে খুব দেরিতে আসে। আচ্ছা, তো কাজেই লক্ষণের উপর নির্ভর করে হেপাটাইটিসের জাজমেন্ট করাটা ঠিক নয়। সেই জন্য যাদের শরীরে হেপাটাইটিস বি আছে তাদের পিরিয়ডিক্যালি, বছরে একবার বা 2 বছরে একবার, তাদের ভাইরাস কত আছে শরীরে দেখে নেয়া, এবং ভাইরাসের আরো চরিত্র নির্ণয়ের জন্য, ভাইরাসটা লিভারের ক্ষতি করছে কিনা সেগুলো ঠিক করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, সেগুলো কম খরচের যে পরীক্ষা নিরীক্ষাগুলো সেগুলো বারবার করা দরকার। আসলে এখন টেকনোলজি তো আসে, অনেক টেকনোলজি আছে, সেগুলো অনেক স্বপ্ন বিক্রি করে মানুষের কাছে, এবং সেগুলো প্রচুর দাম, সব মানুষ, আমাদের দেশের সব মানুষ তো সেগুলো ছুতে পারেন না। তো সরকারের হেপাটাইটিস পলিসি আছে, তো আশা করি এই যে সরকারের পলিসি, সেই পলিসির ফলে, এবং আমরা যারা চিকিৎসক আমরাও মিনিমাম যেটুকু মানে চিকিৎসা করাতে গিয়ে ভিটেমাটি না খুইয়ে যত কম পয়সায় হেপাটাইটিসের চিকিৎসা মানুষের কাছে নিয়ে আসতে পারে, এবং সেটা সম্ভব, সেরকম পরীক্ষা নিরীক্ষা আছে, সেটুকু করে নিতে পারলে, পার্টিকুলারলি ভাইরাল লোড বলে একটা পরীক্ষা আছে, সেটা করে যদি দেখা যায় যে ভাইরাল লোডটা খুব লো আছে, কোনো চিন্তার কোনো কারণ নেই, তাহলে নিশ্চিন্ত থাকতে পারে। তাহলে কি আমরা যে ইয়ারলি একটা প্রত্যেকেই মানে টেস্ট করি, সমস্ত টেস্ট করে দেখি শরীরে ঠিক আছে কিনা, লিভার ফাংশন টেস্ট কিংবা এই ধরনের, না, ওইভাবে অসুখ আছে কিনা খোঁজার কোনো মানে হয় না। ওই ইয়ারলি টেস্ট গুলো হচ্ছে ব্যবসায়িক ফন্দি ফিকির, এবং ওতে করে আমি আজ পর্যন্ত দেখিনি কারুর জীবন খুব সুন্দর হতে পারে, মানে আমি এটাকে বলছি না, কিন্তু ভাবনার দিক দিয়ে এই ইয়ারলি টেস্ট গুলো হচ্ছে পুরোপুরি ব্যবসায়িক অভিসন্ধি, এছাড়া কিচ্ছু নয়। ইয়ারলি টেস্ট করে থাকাটা মানে হচ্ছে লক্ষিন্দরের বাসর ঘরে বাস করা, ঠিক আছে? আপনি কতটা ভালো তা মাপতে গিয়ে যদি স্টিলের বাড়ি বানিয়ে প্রতি মুহূর্ত আপনি ওরকম আমাকে সাপ কামড়াচ্ছে এই ভাবনা নিয়ে চলতে শুরু করেন, আপনি প্রতিদিন মানসিক রোগী হবেন, যেটা বহু মানুষ পরিণত হয়। অর্থাৎ কিনা
সতর্ক হতে হবে, কিন্তু ওই পা ফেলতে গেলেই যদি আমি ভাবি আমাকে সাপে কামড়াবে, হ্যাঁ। তাহলে কিন্তু জীবন সুন্দর হবে না। জীবনে অনেক দিক আছে, এবং ওই শুধু অসুখের চর্চা যত সমাজে কম হয় তত ভালো। আমরা সুখের চর্চাটা করি না। অসুখটা আসুক বিদ্যুৎ পাতের মতন আকাশে, আকাশটা নীল, আকাশটা কালো নয়, এই ভাবনাটাতে থাকতে, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞানের ভাবনাটাকেও একটু পরিচ্ছন্ন করা দরকার। এবং সেটাকে যদি আমরা প্রতিনিয়ত মানুষের সামনে নিয়ে আসি যে সর্পসংকীল একটা পরিবেশে আমরা বাস করছি, এবং চারপাশে তোমার এত ভাইরাস, এত ব্যাকটেরিয়া, এত অসুখ ঘুরে বেড়াচ্ছে, তা এবং আমাকে যদি প্রতিদিন টেস্ট করতে হয় যে কোন কোন রোগ থেকে আমি বাঁচতে পারি টেস্ট করে, তাহলে আমার জীবন থাকবে না। তাহলে জীবনটা একটা অদ্ভুত রকমের জীবাশ্মে পরিণত হবে। জীবনটাকে জীবাশ্ম নাইবা করলাম। কিন্তু স্যার, এই ভালোটা থাকতে গিয়েই সবকিছু ভুলে আমরা আমাদের জীবনযাপনে নানা রকম জিনিসকে ঢুকিয়েছি, সেটা মদ্যপান থেকে শুরু করে এই যে একটা খুশিতে থাকার জন্য। এটা পরিমিতি সেই বোধের ক্ষেত্রে প্রশ্ন। তো মানে হেপাটাইটিস ছেড়েও লিভারের অনেক অসুখ হচ্ছে আজকের দিনে, ফ্যাটি লিভার ঘরে ঘরে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? না, এই তো বললাম, এটা জীবনের পরিমিতি বোধের প্রশ্ন। হ্যাঁ। আমি দেখুন, মদ যে মানুষের জীবনে এসেছিল সেটা তো তার সুখদায়ী অনুভূতির থেকে। তো সুখেরও তো একটা ব্যালেন্স লাগে। তো এবার হচ্ছে মাসে যদি কেউ একদিন মদ খান 2 পেগ, তার জীবনে সুখ আসতে পারে, আনন্দ আসতে পারে সেই মুহূর্তের জন্য, এটাও তার পরিষ্কার হওয়া দরকার। তিনি খাচ্ছেন আনন্দ পাওয়ার জন্য। এবার যদি প্রতিদিন তিনি সেটাকে বাড়াতে বাড়াতে ভাবতে শুরু করেন যে আমার সকালে লাগে, বিকেলে লাগে, অথবা সন্ধ্যেবেলা ততক্ষণ লাগে যতক্ষণ না আমার মাথাটা নুইয়ে পড়ে, তাহলে তার শরীর কিন্তু সত্যি তার সাথে সাথ দেবে না, একদমই দেবে না। এবং যে অঙ্গটা সবার আগে বিকল হবে সেটা হচ্ছে লিভার। সুতরাং আপনাকে খুব পরিষ্কার বুঝে নিতে হবে যে দেবতারাও সুরাপান করতেন, এবং তার জন্যই তো আমরা যারা মদ খান না তারা আবার জাস্টিফাই করেন, হে ডাক্তারবাবু আপনি আমাকে বলছেন মদ খাওয়া বন্ধ করতে, তাহলে আপনি বেদের যুগে যদি ফিরে যান তাহলে কি হবে? দেবতারা তো সুরাপান করতেন। সুরা হচ্ছে দৈবিক ঐতিহ্যের অনুসারী। ভালো, আপনার ভাবনা, আপনার জীবনে আপনি কতটা মদ খাবেন, কতটা শরীরের উপর অত্যাচার করবেন। আপনি স্বাধীন দেশের নাগরিক, আপনাকে কেউ বন্ধ করতে যাবে না। আপনি স্মোক করতেই পারেন, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে স্মোকিং এর সময় আপনি মুখে আগুন দিচ্ছেন নিজের, আপনাকে সেটা বুঝে নিতে হবে। এবার সেটা বুঝেও যদি আপনি ঠিক করেন, দূর থাকলো এইসব বড় বড় কথা, আমার শরীর আমি যা খুশি করবো, আপনি মদ খান। এবার হচ্ছে এই যে ভুঁড়িটা দেখুন, ভুঁড়ি এবং স্থূলতা, আবারও আমি প্রথম থেকেই বললাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে সারা পৃথিবী কাঁপছে স্থূলতার প্রকোপ, এর মতন দত্তিদানও এই মুহূর্তে আর কিছু নেই। তো স্থূলতা হয়তো হচ্ছে হিসেব পরিষ্কার, আপনার শরীরে ঢুকেছে বেশি ক্যালোরি, বেরিয়েছে কম ক্যালোরি, তার মানে আপনি চান বা না চান খেয়েছেন বেশি, পরিশ্রম করেননি, অথবা যতটা প্রয়োজন ছিল ততটা করেননি। এবার বললেই এই যারা এরকম স্থূল তারাও আবার বললে বড় আহত হন, এবং তারা বলতে শুনুন আমি জানেন তো একদম খাই না, আমি জানেন তো ভীষণ কম খাই, তিনি আহত হন। কিন্তু এবার তাকে বুঝতে হবে যে মোটা তো আকাশ থেকে পড়ে হয় না, হ্যাঁ একটা জিনেটিক কম্পোনেন্ট আছে, কিন্তু জিনেটিক্সের উপরে যার বাড়িতে সবাই মোটা, তাকেও বুঝতে হবে যে আমাকে রোগা থাকতে হবে। রোগা থাকার মতন আশীর্বাদ, আমরা যাদের রোগা বলি, প্যাংলা বলি, তারা হচ্ছে সমাজের ঐশ্বর্য, তারাই হচ্ছে সব থেকে সুন্দর। স্পার্টাকাস গ্রিক দেবতা ছিলেন, আমাদের দেশেও ওরকম অনেক দেবতা ছিলেন। পেশিবহুল দেহ হবে কিন্তু ভুঁড়ি থাকবে না, এই হচ্ছে শরীর। সেই শরীর করতে গেলে মুখ সামলাতে হবে, খেতে হবে কম, জিভ সামলাতে হবে, গন্ধ শুকতে হবে কিন্তু মুখের মধ্যে ফেলা যাবে না ভালো জিনিস বলে যা জেনেছি, আর হচ্ছে ঘাম ঝরাতে হবে। এবার ঘাম কিভাবে ঝরাবেন? আপনার প্রচন্ড ব্যস্ততার মধ্যে আপনাকে ঠিক করতে হবে। মোটর সাইকেল নয়, সাইকেল হচ্ছে তার সিম্বল হতে হবে। টোটো অটো নয়, হাঁটতে হবে। গ্রামের জীবনে এই মুহূর্তে দাঁড়িয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে গেলেও লোকে টোটো চেপে যায়। তো এই যে টোটোময় জীবন আমাদের, এতে করে গ্রামেও স্থূলতা বাড়ছে। কারণ দেখুন, অ্যাবজেক্ট পভার্টি আমাদের দেশ থেকে এই মুহূর্তে চলে গেছে, কিছু কিছু জায়গায় আছে দেশের, কিন্তু জেনারেলি চলে গেছে। অ্যাবজেক্ট পভার্টি এলিমিনেশনের সঙ্গে সঙ্গে প্রচুর চাল এসছে। এবারে যে প্রচুর ভাত, প্রচুর তেল, আমি বারবার এটা বললেই অনেকে আমাকে তাড়া করেন, এবং তেল ইন্ডাস্ট্রির লোকেরা তাড়া করবেন আরো বেশি। আমাদের খুব পরিষ্কার, আমাদের লিভার ফাউন্ডেশনের একটা পরিষ্কার স্লোগান আছে, তেল বিষ, বিষ তেল। আচ্ছা, এই যে খবরটা মানুষের কাছে নিতে হবে। এই যে তৈলাক্ত রান্না ছাড়া আমার মা, আমার দিদি রান্না করতে পারেন না, তাকে বুঝতে হবে তিনি বিষ পান করাচ্ছেন বাড়ির লোককে।
এবং এটা আজকে নয়, এটা বহু যুগ ধরে এই তেল ক্রিয়া করবে। এবং এই তেল ওই কোনো তেলের মধ্যে কোনো ফারাক নেই, সর্ষের তেলই হোক, আপনার অলিভ অয়েলই হোক, যে কোনো তেল। তেল কতটা খাবেন একটা পরিবারের তেল কেনার সময়েই সেটা ঠিক করতে হবে। কতটা খাবেন সত্যি? এভরি ইন্ডিভিজুয়াল লেস দেন 500 ml তেল পার মান্থ। এর বেশি তেল ঢুকবে না বাড়িতে। রান্নার দিদি পাবেন না তেল, রান্নার মা পাবেন না তেল। এবং তেল তার হাতে যেন না পড়ে, না হলে তেলের নেশা মদের নেশার থেকেও ভয়ঙ্কর। বুঝতে পেরেছেন? এটাই তো কেউ বোঝে না। এই তেল, এক গাদা ভাত খাওয়া, এক গাদা কার্বোহাইড্রেট খাওয়া, এটাই হচ্ছে সর্বনাশা। এবং আমাদের যার ফলে দাঁড়িয়ে আমরা প্রচুর ভাত খেতে ভালোবাসি, আর এখন দেখবেন সরকারি চালের সাপ্লাইও প্রচুর, যার ফলে ভাত খাচ্ছি প্রচুর, তেল খাচ্ছি প্রচুর, আর আমরা পরিশ্রম করছি না। টোটো চাপছি, মোটর সাইকেল চাপছি, বসে কাজ করছি। এই যে জীবন, অর্থাৎ খাচ্ছি ক্যালোরি বেশি, বার করছি ক্যালোরি কম, এর ফলে ভুঁড়ি বাড়ছে। কাজে অ্যালকোহল, ভুঁড়ি আর ভাইরাস, এই ত্রহস্পর্শ আমাদের লিভারের উপর প্রতিদিন অত্যাচার করে। এবং আজকে যখন হেপাটাইটিস ডে নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি, দেখুন এই দিনটাকে স্মরণ করা তো আর কোনো মালা পরানোর জন্য নয়, মানুষকে সচেতন করার জন্য। সচেতন করা মানে হচ্ছে সদর্থক এবং পরিষ্কার দৃষ্টিভঙ্গি নিয়ে, কোনো আতঙ্ক নিয়ে নয়। আতঙ্ক করে কি হবে? আতঙ্ক করে কারণ আসে না। কারণ মানুষ ভাবতে শুরু করে কি বলুন তো, ধুর বেশ আছি। যারা মদ খান এবং মদের থেকে বেরোতে, দেখুন মদটা তো অনেকটা মানসিক ব্যাধি, মানে ব্যাধিই বলবো। তারা তো চেষ্টা করেন, অনেক মদ্যপ আছেন যারা চেষ্টা করেন, কিন্তু তারা বেরোতে পারেন না। তাদেরকে প্রেরণা দিতে হবে যে ভাই, জীবনটা একটা তরল পদার্থের হাতে নিজেকে সঁপে দেওয়ার জন্য আমার মা বাবা আমাকে জন্ম দেননি, তুমি হেরে যাচ্ছ। এবং এই কারেকশন তোমাকেই করতে হবে। পৃথিবীতে কোনো ওষুধ নেই যা তোমাকে মদ ছাড়াতে পারে, তোমার বুকের জোর ছাড়া, তোমার উইল ফোর্স ছাড়া। তাকে বার করতে হবে। যিনি ভুঁড়ি বাগিয়েছেন তাকে বোঝাতে হবে তুমি সুস্থ নও, তুমি অসুস্থ। তোমার হোদল কুতকুত এবং এই যে সুললিত অবয়ব, এই অবয়ব আজ না হলেও কাল তোমাকে লিভারের গন্ডগোল দেবে, ডায়াবেটিস দেবে, করোনারি আর্টারি ডিজিজ দেবে, সবগুলো একটা ছাতার নিচে নানান রূপ নিয়ে আসবে। কাজেই এই জিনিসগুলো মানুষের সামনে পরিস্ফুট হলেই, দেখুন বাইরের যে শত্রু, বাইরের যে ভাইরাস হচ্ছে বাইরের শত্রু, তাকে তো আপনি রোখার জন্য ভ্যাকসিন আছে, ওষুধ আছে, সেগুলো আছে, কিন্তু এগুলো তো ভেতরের শত্রু। এগুলোই আমি জেনে শুনে বিষ করেছি পানের মতন। এগুলো আরো ভাইরাস ঢুকলে সেটাকে আরো ইয়ে করে দেয়। আমি ওই জন্য বলছি, এরা বলতে শুরু করেন এই মানুষেরা, প্রাণেরও আশা ছেড়ে সপেছি প্রাণ। তো কাজেই দুঃখের হচ্ছে, এবার হচ্ছে যার ভুঁড়ি আছে তার শরীরে যদি হেপাটাইটিস ঢোকে ভাইরাস, তার জটিলতা বাড়ে বেশি। যার ডায়াবেটিস আছে তার হেপাটাইটিস ভাইরাস ঢুকলে তার জটিলতা বাড়ে বেশি। যিনি অ্যালকোহল খান, বেশি খান, তার শরীরে ভাইরাস ঢুকলে গন্ডগোলটা বেশি হয়। সুতরাং লিভার হচ্ছে ওই বললাম বহু প্রকোষ্ঠের একটা বড় জাহাজের মতন। সেই জাহাজের কখনো বাইরের শত্রুর আক্রমণে সে আলোড়িত হয়, যেমন ভাইরাস। কখনো কখনো সে সামগ্রিকভাবে সমুদ্রের ঢেউয়ে আলোড়িত হয়। তো ভুঁড়ি হচ্ছে ঢেউ, খাওয়াটা হচ্ছে ঢেউ, পরিশ্রমহীনতা হচ্ছে সেই ঢেউ, উত্তাল সমুদ্রের ঢেউ। আমাকে তাকে তার থেকে নিজেকে বাঁচাতে হবে। অ্যালকোহল, অপরিমিত মদ্যপান হচ্ছে সেই রকম ঢেউ। আবারও বলছি, এই যে পরিমিতি বোধ জীবনের, এটা যার থাকে সে সুন্দর জীবন পায়। পরিমিতি বোধ যার থাকে না তার জীবন নানান দিক দিয়ে বিশৃঙ্খল হয়ে পড়ে, এবং তারাই ডাক্তারের দরজায় গিয়ে গিয়ে ঘুরে বেড়াতে হয় তাদের দুঃখজনকভাবে, এবং তারা কষ্ট পান। এই কষ্টগুলো লাঘব করার জন্য, কষ্টগুলো যাতে কমে, অবভিয়াসলি দেখুন পৃথিবীতে দুঃখ কষ্ট তো থাকবে না, তাহলে পৃথিবীর রূপ থাকে না। তো দুঃখ কষ্ট থাকবে, কিন্তু দুঃখ কষ্টটাকে কমাতে পারি আমরা কিভাবে, সেটা করার জন্যই আমরা এইসব ডেটে করে থাকি। হেপাটাইটিস রক্তবাহিত একটা অসুখ, এটা ছাড়া সেটা কি খাবার, জল কিংবা এই জিনিস থেকেও কি আসতে পারে? দেখুন 4-5 রকমের হেপাটাইটিস আছে। আমরা ওই অ্যালফাবেটের মধ্যে যদি যাই তাহলে বুঝবো হেপাটাইটিস এ আর হেপাটাইটিস সি, যেগুলোর থেকে সাধারণভাবে জন্ডিস হয়, পাড়ায় পাড়ায় জন্ডিস হচ্ছে, হঠাৎ করেই জন্ডিস হয়েছে, এগুলো সব জলবাহিত। আচ্ছা, ঠিক আছে, কখনো কখনো খাবার বাহিত।
কিন্তু যে এগুলো আসে আর যায়, এগুলো নিয়ে আমরা বেশি মাথা খারাপ করি, এগুলো খুব একটা ক্ষতি করে না কারুর ক্ষেত্রে, খুব একটা ছোট 1000 জনের মধ্যে একজনের মধ্যে গন্ডগোল করে। আচ্ছা। কিন্তু যে হেপাটাইটিস ভাইরাসগুলো নিয়ে আমরা সত্যি আমাদের ভাবা দরকার এবং আমরা একটু বেশি চিন্তা করি, সেটা হচ্ছে বি আর সি, এই দুটো রক্তবাহিত। আচ্ছা। তো যার ফলে রক্তবাহিত হওয়ার জন্য যদি ব্লাড ট্রান্সফিউশন সেফটি বেটার হয়, টেস্টিং ভালো করে করা হয় ল্যাবরেটরিতে, তাহলে পরে এবং কমেও যাচ্ছে, এবং সিরিঞ্জ সেফটি, এটা এই দুটো করতে পারলেও অনেক বেশি কমে যায়। আচ্ছা। তো কাজেই এই দুটো হচ্ছে সেই রকম ভাবে। তো সমাজ যত উন্নত হবে, যত আমাদের এই সেফটিগুলো, ট্রান্সফিউশন সেফটি, ইনজেকশন সেফটি হবে, তত সেগুলো বেটার হবে। আর হেপাটাইটিস হলে বললেন বাড়ির লোকেদেরকেও ভ্যাকসিন নিতে হবে। ধরুন সে আগে ভ্যাকসিন নিয়েছে কিন্তু পরিবারে কারোর হলো, তখন সে আবার সেই ভ্যাকসিন নেবে? এইটা ভালো পদ্ধতি হচ্ছে একভাবে দেখে নেয়া যে তার শরীরে অ্যান্টিবডির পরিমাণ কত, সেটা মাপা যায়। আচ্ছা। অ্যান্টি হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন বলে একটা টেস্ট আছে, সেইটা যদি কারুর শরীরে ধরুন অঙ্কের খাতিরে বলছি 50-এর বেশি আছে, তাহলে পরে তার ভ্যাকসিন নেওয়ার দরকার নেই। আচ্ছা। কিন্তু তা যদি না হয় তাহলে একটা বুস্টার ডোজ নিয়ে নেওয়া যেতে পারে, কারণ একটা বুস্টার নিলে পরে 5 বছর অন্তত নিশ্চিন্ত। আর না হলে আমরা ছোটবেলায় যেটা বাচ্চাবেলায় যে ভ্যাকসিন নিই সেটাই আমাদের একমাত্র। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু হেপাটাইটিস বির ভ্যাকসিন বাচ্চাবেলায় পাইনি। সেটাই, যারা পায়নি তাদের জন্য রিস্ক রয়েছে। তাদের জন্য কিন্তু ফুল ডোজ 3টে ডোজ ভ্যাকসিন নিতে হবে বাড়ির কারুর হলে পরে, না হলে নেওয়ার দরকার নেই। না হলে নেওয়ার দরকার নেই। আমি সর্বশেষ প্রশ্নে আসছি, সেটা হচ্ছে শত ব্যস্ততাতেও আপনি বলে দিয়েছেন লিভার ভালো রাখতে কি কি করণীয়, তবুও যদি একটু ওভারঅল বলেন যে কোন জিনিসগুলো, মানে কোন 5টা জিনিস রোজকার জীবনযাপন থেকে একেবারেই না করা উচিত যাতে লিভার ভালো থাকে। এবং আর একটা কথা, সেটা হচ্ছে গ্যাস অম্বলের সমস্যা নিয়ে সবাই ভাবে যে লিভারটা গেছে, এই বিষয়টা নিয়েও যদি একটু বলেন। না দেখুন, এই গ্যাস অম্বল বলে যে আমাদের প্রচলিত অসুখ আছে, সেই অসুখটার সঙ্গে লিভারের কোনো সম্পর্ক নেই, কোনো যোগ নেই, কোনো সম্পর্ক নেই। এটা মূলত আমাদের যে খাদ্য, যে অর্থাৎ স্টমাক, ডুওডেনাম, ইন্টেস্টাইন, এদের কাজকর্মের ফলে, গন্ডগোলের ফলে হয়। সুতরাং এটা বুঝে নিতে হবে যে গ্যাস অম্বলের গন্ডগোলের সঙ্গে লিভারের আসলে ওই বললাম না যে আত্মার আশ্রয়ের যে কনসেপ্ট, সেই থেকে আমরা কিছু হলেই গায়ের চামড়ায় দাগ পড়লে, মাথার চুল পড়তে শুরু করলে, টাক পড়লে আমরা ভাবতে শুরু করি লিভারটা খারাপ। এবং এরকম বহু মানুষ আমাকে চুল পাকলে আমরা ভাবতে শুরু করি লিভার খারাপ। একদম ভুল, এর পেছনে কোনো বিজ্ঞান নেই। তো এটা মানুষকে বুঝে নিতে হবে যে লিভার এত খারাপ কাজ করে না যত কাজে আমরা তাকে অভিযুক্ত করি। আসলে ওই বললাম, ভাবনার রোগ সহজে যেতে চায় না, জানেন তো। তো কি না করলে লিভার ভালো থাকবে, তার থেকে বেশি কি করলে লিভার ভালো থাকবে, সেটা ভাবাটা আমার মধ্যে দরকার। তো 1 নম্বর হচ্ছে আমাদের বুঝে নিতে হবে লিভার করে হাহুতাশ করা যাবে না। আমার লিভার গেল, আমার লিভার ভালো থাকতে গেলে আমাকে কি করতে হবে, তার জন্য ডাক্তারের দরজায় ঘুরে বেড়ানো বন্ধ করতে হবে। হ্যাঁ, বারবার অনেক মানুষ আছে জানেন, যারা আমার ডান দিকটায় ব্যথা করে, আমার লিভারটা বোধহয় খারাপ, আমাকে একটু ডাক্তার দেখাতে হবে, এভাবে লিভার ভালো থাকবে না। বরঞ্চ এটাতে লিভার বাতিকে পরিণত হবে এবং তাতে করে একগাদা ওষুধ গেলার সম্ভাবনা, যেগুলো সমস্তগুলো অপ্রয়োজনীয়। এবং এটাও ভাবা দরকার, এই যে অপ্রয়োজনীয় আমরা যে ওষুধগুলো খাই সেগুলো লিভারের ক্ষতি করে। তো কাজেই ওষুধ বাতিক এবং লিভার বাতিক থেকে বেরোনোটা ভীষণ জরুরি। এতে লিভার ভালো থাকার 1 নম্বর পদক্ষেপ। 2 নম্বর যেটা লিভার ভালো থাকার গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে প্রচুর পরিশ্রম করতে হবে। প্রচুর পরিশ্রম করতে হবে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। যেখানে আমি হেঁটে যেতে পারি সেখানে আমি, এবং গাড়ি আছে সেখানে আমি হেঁটে যাব, এই অভ্যাসটা আমাদের জীবনের প্রতিদিন করতে হবে। এবং দেখুন, যে দেশগুলো দেখবেন আপনি ডেভেলপ কান্ট্রিজে গেলে পরে ওরা সকালবেলায় ছুটতে শুরু করে, লাইন নিয়ম করে ছোটে। আর আমাদের ছোটাটা জানেন তো এখনো অভ্যাস হয়ে ওঠেনি। কিছু কিছু মানুষ ছোটেন, তারা বুঝেছেন, কিন্তু এইটা মানে আমরা গাড়ি চাপতে বেশি ভালোবাসি। গাড়ি চাপাটাকে আসলে উন্নয়নের প্রতিভূ বলে মনে করি। আর উন্নয়ন কোট আনকোট তো আমাদের মাদকতার মধ্যে আছে। তো কাজেই সেই গাড়ি, উন্নয়ন, বড় বাড়ি, সিঁড়ি না ভাঙা, সিঁড়ি ভেঙে উঠতে হবে লিফটের জায়গার থেকে যতটা পারা যায়। তো এইগুলো পরিশ্রম বাড়ানো, খাওয়া কমানো। এই যে দেখুন, আমাদের এখানে এখন আহারের উৎসব হয়,
ফুড এই ফেস্টিভ্যাল। যে হাত দিয়ে ডাকে, ওই কার যেন কবিতায় ছিল, কুজ্ঝটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে, তো ওই আমি বলি আহারের উৎসব হচ্ছে কুজ্ঝটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে। ওটা আমাদের দুর্বিপাকের ইনভিটেশন। দেখুন, উৎসব হোক, কিন্তু কাঁড়ি কাঁড়ি খেতে গেলে পরে, মানে দুর্ভাগ্য হলেও আমি কাউকে ব্যঙ্গ করছি না, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছেন, ওয়াইফকে হাজব্যান্ড ভালো করে খাওয়ালেন না, এ অনুযোগ প্রায়ই শোনা যায়। ঠিক। অমুকের বর তাকে কত খাওয়ায়, তুমি আমাকে ভালো করে খাওয়ালে না, রেস্টুরেন্টে নিয়ে গেলে না, অপরাধ যেন এটা হাজব্যান্ডের। ঠিক। তো এটা সাংস্কৃতিক অঙ্গ। এই যে আমাদের সংস্কৃতিতে খাওয়াটা হচ্ছে একটা অ্যাচিভমেন্ট, এইটাকে ভুলতে হবে না। খাওয়াটা হচ্ছে অলংকার, খাওয়াটা অলংকার নয়। 2026 সালে না খেয়ে মরছে না মানুষ, খেয়ে মরছে মানুষ, এইটা বুঝতে হবে। তার পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে অপরিমিত মদ্যপান। আমি আবার বলছি যে আপনি ধরুন সপ্তাহে একদিন 2 পেগ করে খেতেই পারেন। আবার কেউ এসে বলবে যে ইনি মহান ডাক্তার, এর সাহস কত বড়, ইনি আবার মদ্যপানের পরিমাণ বেঁধে দিচ্ছেন। তো আমি মানে অসম সাহস দেখাচ্ছি না, কিন্তু আবারও বলছি, কার কতটা মদ খেলে লিভারের অসুখ হয় এক্ষুনি এটা শুনেই দেখবেন আপনি অনেকে কমেন্ট করতে শুরু করবেন যে আমি দূর, এ কিচ্ছু জানে না, আমি 10 বছর ধরে প্রতিদিন 4 পেগ করে খাচ্ছি সন্ধ্যেবেলা, আমার কিছুই হয়নি। আরো কত উদাহরণ চোখের সামনে আসবে। এই উদাহরণগুলো আছে বলেই তো মদ্যপানের এত রমরমা আমাদের সমাজে। কিন্তু যার কপাল পড়ে সে মরে, বোঝে। তার কথাটা কিন্তু মদের দোকানে যারা ভিড় করেন তারা দেখতে পান না। আমি দেখি বলেই আজকে এসে এই দুর্ভাগ্যের গানটা এখানে বসে গাইছি। তো কাজেই বুঝতে হবে অপরিমিত মদ্যপান সেটা বন্ধ করা দরকার। সুতরাং পরিশ্রম করা, খাওয়া কমানো, অপরিমিত মদ্যপান করা, জীবনে যে কোনো রকম বিশৃঙ্খলা না আসা, যেমন ইনজেকশন ড্রাগ অ্যাডিকশন, তার থেকে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ছড়ায়। আচ্ছা। এইগুলো বন্ধ করতে পারলে লিভার ভালো থাকবে, শরীর ভালো থাকবে, ফুরফুরে মনোমোর মেঘের সঙ্গীত হয়ে ঘুরে বেড়াবে। মন ভালো রাখলেও তো লিভার ভালো থাকে। একদম একদম ভীষণ উদ্দীপ্ত থাকতে হবে। আসলে আমাদের চারপাশটা না এতটা গন্ডগোলে নয়। আপনার আধার মনের মধ্যে থাকে, আপনি আলো দেখতে পাচ্ছেন কিনা সেটা আপনার চোখে, তাই আলোটা দেখতে হবে। রোগ খোঁজা নয়, রোগ যখন এসে পড়বে তখন রোগকে ফাইট করতে হবে, এই ভাবনাটাকে রাখতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে আপনি বলেছেন। সত্যিই তাই, মন, মদ এবং মেদ, এই 3টে জিনিসের ওঠা নামাতে কিন্তু লিভারের ভালো থাকা অনেকাংশে নির্ভরশীল। আর হেপাটাইটিস নিয়ে যে অন্ধবিশ্বাস রয়েছে, ছোঁয়াচে অসুখ, একদমই নয়। সব হেপাটাইটিস ছোঁয়াচে নয়। তাই ডাক্তারবাবু যে কথাগুলো বললেন মেনে চলুন, লিভারের যত্ন নিন, কারণ লিভার ভালো থাকলে সর্বোপরি শরীর এবং শরীরের অন্যান্য অঙ্গও ভালো থাকে। তাই এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে এবং কমেন্ট করে জানান আপনার লিভারের কি সমস্যা রয়েছে। আর ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।